আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের পথের পাঁচালী উপন্যাসের ৩য় পরিচ্ছেদটি পাঠ করে শোনাবো। মন দিয়ে শোনো তোমরা। আর তোমাদের জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। শোনো। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত। যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোন দেশের কথা মনে হয়। কোন দেশ? এ তাহার ঠিক ধারণা হইত না। কোথায় যেন কোথাকার দেশ। মার মুখে মানে মায়ের মুখে ওইসব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে। কারণ দুপুরবেলা অপু প্রতিদিন মায়ের কাছে বসে রামায়ণ মহাভারতের কাহিনী শুনতো। মা সুর করে পড়তো আর সে শুনতো। তো এই অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবের সৃষ্টি করিত। নীল রঙের আকাশটা অনেক দূর, ঘুড়িটা কুটির মাঠটা অনেক দূর। তবে এই অনেক দূর ব্যাপারটা কতটা দূর সে বুঝাইতে পারিত না, বলিতে পারিত না কাহাকেও। কিন্তু এসব কথায় তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত। এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে। ঠিক সেই সময়েই মায়ের জন্য তাহার মন কেমন করিয়া উঠিত। ওই অনেক দূরের কথায় সে কল্পনার জগতে বিচরণ করত। এখানে ওখানে সেখানে যত্রতত্র ঘুরে বেড়াতো। যখনই সে মায়ের খোঁজ নিত, মাকে খোঁজ করতো সেই কল্পনার জগতে, মা তো কল্পনার জগতে নেই, মা তো আছে বাস্তবের জগতে। তাই মাকে না ফিরে পেয়ে তার মনটা কেমন করে উঠত। যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই। অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত। কতবার যে এরকম হইয়াছে মানে তার কোনো শেষ নেই। এমন অনেকবার তার জীবনে ঘটনা ঘটেছে। কল্পনার অপু একজন কল্পনাপ্রবণ শিশু। সে কল্পনা করতে ভালোবাসে। বিশেষ করে যুদ্ধ কল্পনা করতে তার ভীষণ ভালো লাগে। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে। ক্রমে ছোট ছোট্ট ছোট্ট হইয়া নীলুদের তালগাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত, অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহকার্যরত মাকে জড়াইয়া ধরিত। কেন কল্পনার জগতে মাকে পেত না, মায়ের কাছে আসার জন্য যাওয়ার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠত। এসে মাকে জড়িয়ে ধরতো। আর মা তখন গৃহকার্যে ব্যস্ত। মা তখন বলতো, দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, ছাড় ছাড়, দেখছিস শকরি হাত, ছাড়ো মানিক আমার, সোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি। তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো, হ্যাঁ, দুষ্টুমি করো না, দুষ্টুমি করে না, ছাড়ো। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মানে কাশিরাম দাসের লেখা মহাভারত সুর করিয়া পড়িত। সুর করিয়া মানে পাঁচালি সুরে পড়তো।
বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত। জানালার বাহিরে বাঁশবনের দুপুরের রৌদ্র মাখানো শ্যাওড়া ঘেটু বনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতের বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যায়। আসলে যুদ্ধ জিনিসটা অপুর ভীষণ ভালো লাগে। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার কাছে। এই লাইনটা তুলে তোমাদের প্রশ্ন আসতে পারে। ইহার কারণ কর্ণের ওপর তাহার কেমন একটা মমতা হয়, মায়া হয়, দয়া হয়, সহানুভূতি জাগে। কেন যে দৃশ্য সে দেখেছিল মায়ের মুখে শুনে, যেটা সে অনুভব করেছিল যেন চোখের সামনে সে দেখতে পেয়েছিল। রথের চাকা মাটিতে পুতিয়া গিয়াছে, তোমরা জানো ব্রহ্মার অভিশাপে এমনটা হয়েছিল। এক হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছেন সেই নিরস্ত্র, অসহায়, বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুঁড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিত। চোখের জল বাগ মানিত না। চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়াইয়া পড়িত। সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ, তাহা তাহার মনোরাজ্যে নব অনুভূতি সজীবত্ব লইয়া পরিচিত হইতে লাগিল। অপুর জন্য তার কষ্ট হতো, চোখের জলও পড়ত। তো যাই হোক, বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অশ্বত্থ গাছটার দিকে এক একদিন চাহিয়া দেখে। হয়তো কড়া চৈত্র বৈশাখের রোদে গাছটার মাথা ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট, নয়তো বৈকালের রাঙা রোদ অলস ভাবে গাছটার মাথায় জড়াইয়া আছে। সকালের চেয়ে এই বৈকালের রাঙা রোদ মাখানো গাছটার দিকে চাহিয়াই তাহার মন কেমন করিত। কর্ণ যেন ওই অশ্বত্থ গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথায় যেন এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে। রোজই তোলে। মহাবীর কর্ণকে বলা হচ্ছে, এই লাইনটা দাগ দিয়ে রাখবে, ইম্পর্টেন্ট লাইন। মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে। এরই মাঝে তোমাদের জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু জানিও, তোমাদের স্কুলের নাম লিখে জানিও। তারপর শোনো। তারপর দ্রোণ তো একেবারে 10 বাণ ছুড়লেন। অর্জুন করলেন কি, একেবারে 200টা বাণ দিলেন মেরে। তারপর সে কি যুদ্ধ!
কি যুদ্ধ! বাণের চোটে চারিদিকে অন্ধকার হয়ে গেল। তো ব্র্যাকেটে কিছু কথা বলা আছে, তথ্যটা জেনে রাখো। এখানে সে মানে অপু মনে যতগুলি বাণ হইলে তাহার আশা মিটে তাহার কল্পনা করে। যদিও তাহার কল্পনার ধারা মায়ের মুখে কাশিদাসী মহাভারতে বর্ণিত যুদ্ধের প্রণালী সম্বন্ধে যাহা শোনা আছে তাহা অতিক্রম করে না। তারপর তো অর্জুন করলেন কি, ঢাল তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। পরে এই যুদ্ধ। দুর্যোধন এলেন, ভীম এলেন, বাণে বাণে আকাশ অন্ধকার করে ফেলেছে। আর কিছু দেখা গেল না। মহাভারতের রথিগণ মাত্র অষ্টাদশ দিবস মানে 18 দিন যুদ্ধ করিয়া নাম কিনিয়া গিয়াছেন, কিন্তু রক্তমাংসের দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারিতেন যশলাভের পথ, যশলাভ মানে কীর্তিলাভ, ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে। বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্র চালনা করিতে পারিতেন কি? হয়তো না। যাই হোক, গ্রীষ্মকালের দিনটা, বৈশাখের মাঝামাঝি, নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে। সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণগুরু, অস্ত্রগুরু দ্রোণাচার্য, দ্রোণগুরু বড় বিপদে পড়িয়াছেন। কপিধ্বজ রথ একেবারে ঘাড়ির উপর, গান্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র না মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র। কুরু সৈন্য দলে হাহাকার উঠিয়াছে। এমন সময় শেওড়া বনের ওদিক হইতে হঠাৎ কে কৌতূহলের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কি রে অপু? অপু চমকিয়া উঠিয়া আকর্ণ টানা জ্যাকে হঠাৎ ছাড়িয়া দিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে। অপু চাহিতেই বলিল, হ্যাঁ রে পাগলা, আপন মনে কি বকছিস বিড়বিড় করে, আর হাত পা নাড়ছিস? পরে সে ছুটিয়া আসিয়া সস্নেহে ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল, পাগল, কোথাকার একটা পাগল, কি বকছিলি রে আপন মনে? অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগিল, যা, বকছিলাম বুঝি, আচ্ছা যা। অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল, আয় আমার সঙ্গে। পরে এসে অপুর হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল। খানিক দূর গিয়া হাসি মুখে আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখেছিস কত নোনা পেকেছে, এখন কি করে পারা যায় বল দেখি? অপু বলিল, ও অনেক রে দিদি, একটা কঞ্চি দিয়ে পারা যায় না? দুর্গা বলিল, তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির থেকে আকশিটা নিয়ে আয় দেখি, আকশি দিয়ে টান দিলে পড়ে যাবে, দেখিস এখন। অপু বলিল, তুই এখানে দাঁড়া দিদি, আমি আনছি। অপু আকশি আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও 4-5টার বেশি ফল পাড়িতে পারিল না, কেননা উঁচু গাছ তো। সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গা আকশি দিয়াও নাগাল পাইল না। পরে সে বলিল, চল আজ এইগুলো নিয়ে যাই, নাইবার বেলায় মাকে সঙ্গে আনবো, মার সঙ্গে মানে মার হাতে ঠিক নাগাল আসবে, কারণ মা তো বড়। দে নোনাগুলো আমার কাছে, তুই আকশিটা নে। আর নোলক পরবি? এই বলে একটা নিচু ঝোপের মাথায় ওডকলমি লতায় সাদা সাদা ফুলের কুঁড়ি, দুর্গা হাতের ফলগুলো নামাইয়া নিকটের ফুলের কুঁড়ি ছিঁড়িতে লাগিল, বলিল, এদিকে সরে আয়, নোলক পরিয়ে দি। তাহার দিদি ওডকলমি ফুলের নোলক পরিতে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করিয়া
সে প্রায়ই খুঁজিয়া আনিয়া নিজে পড়ে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পড়াইয়াছে। অপু কিন্তু মনে মনে নোলক পরা পছন্দ করে না। তাহার ইচ্ছা হইল বলে, নোলকে তাহার দরকার নাই। তবে দিদির ভয়ে সে কিছু বলিল না। দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নাই। কারণ দিদিই বন-জঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায়। এমন সব জিনিস জুটাইয়া আনে, যাহা হয়তো কুপথ্য হিসেবে উহাদের খাইতে নিষেধ আছে। কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শুনা তাহার সাহসে কুলায় না। একটা কুঁড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল, তাহার সাহায্যে দুর্গা অপুর নাকে কুঁড়িটি আঁটিয়া দিল। পরে নিজেও একটা পড়িল। তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়া নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল, দেখি কেমন দেখাচ্ছে। বাহ, বেশ হয়েছে, চল মাকে দেখাই গে। অপু লজ্জিত মুখে বলিল, না দিদি। তখন বলে, আরে চল না, খুলে ফেলিস নি যেন, বেশ হয়েছে। বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলি রান্নাঘরের দাওয়ায় নামাইয়া রাখিল, আর সর্বজয়া তখন রাঁধিতেছিল। দেখিয়া খুব খুশি হইয়া বলিল, কোথায় পেলি রে? দুর্গা বলিল, ওই লিচু জঙ্গলে, অনেক আছে। কাল গিয়ে তুমি পারবে মা, এমন পাকা, একেবারে সিঁদুরের মতো রাঙা। সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, দেখো মা, মানে ওই অপু নোলক পড়েছে, তো অপু নোলক পড়িয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে। সর্বজয়া হাসে বলে, ও মা, ও আবার কে রে? কে? চিনতে তো পারছি নে। অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কড়ি খুলিয়া ফেলিল, আর বলিল, ওই দিদি পরিয়ে দিয়েছে। দুর্গা হঠাৎ বলিয়া উঠিল, চল রে অপু, ওই কোথায় ডুগডুগি বাজছে, চল, বাদর খেলাতে এসেছে ঠিক, শিগগির আয়। আগে আগে দুর্গা ও পিছনে পিছনে অপু ছুটিয়া বাহির হইয়া গেল। সম্মুখে পথ বাহিয়া বাঁদর নয়, ওপাড়া চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে। চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এ বাড়ি ঢুকিল না। কেন? না, কারণ সে জানে এ বাড়ির লোক কখনো কিছু কেনে না। তবুও দুর্গা অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, চাই নাকি? অপু দিদির মুখের দিকে চাহিল। দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল, না। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথার চাঙারি নামাইতেই বাড়ির ছেলে মেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক। বাড়িতে ৫-৬টা গোলাও আছে। আর এই গ্রামে অন্নদা রায়ের নিচেই জমি জমা, মানে অন্নদা রায়ের পরেই তার অবস্থান, এবং সম্পত্তি বিষয়ে তাহার নাম করা যাইতে পারে। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়াছেন। বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী এ সংসারের কর্ত্রী। সেজ বউ এর বয়স ৪০-এর উপর হইবে। অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে। সেজ বউ একখানা মাজা পিতলের সরায় করিয়া কিনিবাসের নিকট হইতে মুড়কি, সন্দেশ, বাতাসা দশহরা পূজার জন্য লইলেন। ভুবন মুখুজ্জের ছেলে মেয়েও ও তাহার নিজের ছেলে সুশীল সেইখানেই
দাঁড়াইয়া ছিল। তাহাদের জন্যও খাবার কিনিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজ বউ নিজের ছেলে সুশীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন, আরে যাও না, রোয়াকে উঠে গিয়ে খাও না, এখানে ঠাকুরের জিনিস, মুখ থেকে ফেলে এঁটো করে বসবে। চিনিবাস চাঙারি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল। দুর্গা বলিল, আয় অপু, চল দেখি গে টুনুদের বাড়ি। ইহারা সদর দরজা পার হইতেই সেজ বউ মুখ ঘুরাইয়া বলিয়া উঠিলেন, দেখতে পারি নে বাপু, ছুরিটা যে কি হ্যাংলা স্বভাব ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব, নিজের বাড়ি আছে, গিয়ে বসে কিনে খেয়ে গে জানা, তা না লোকের দৌড় দৌড়, যেমন মা তেমনি ছা। দোষ হয়ে গেল এরকম মায়ের, যেমন মা তার তেমনি ছেলে মেয়ে। ইহাদের বাটির মানে বাড়ির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল, চিনিবাসের ভারী তো খাবার, বাবার কাছ থেকে দেখিস রথের সময় 4টে পয়সা নেব, তুই দুটো আমি দুটো, তুই আর আমি মুরগি কিনে খাবো। খানিকটা পরে ভাবিয়া অপু জিজ্ঞাসা করিল, রথের আর কদিন বাকি আছে রে দিদি? 3 নম্বর পরিচ্ছেদ এখানে শেষ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর তোমরা কে কোন বিষয়ের ভিডিও পেতে চাও একটু কমেন্টে জানিও। নমস্কার।